আজকের গল্প যদিদং হৃদয়ং। গল্পটি লিখেছেন লেখিকা মেঘতন্দ্রা। রাতে ভালো করে ঘুমোতে পারে না সুবর্ণা। আজকাল বারবার উঠতে হয়। শেষে 6টা মাস চোখের পাতা দুটো বন্ধ করতে ভয় লাগে ওর। অজানা আশঙ্কায় ঘোর কেটে যায় বারবার। বিন্দু বিন্দু ঘামে ভিজে যায় কপাল। বছর 23-এর জীবনে যেন 60 বছরের বয়স চাপিয়ে দেওয়া হয়েছে ওর উপর। জন্ম থেকেই অভাগী, তাই বোধহয় বেশি দিন সুখ সহ্য হলো না। সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই একটা ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে চলে গেল। মাঝে মাঝে রাত্রিবেলা ঘুম থেকে উঠে পড়ে রিক। ছটফট করতে থাকে ঘুমের মধ্যে। মাথায় বালিশ থাকে না, গায়ের থেকে চাদরটা খুলে ফেলে দেয় বারবার। আবার কখনো বা একদম খাটের ধারে এসে শুয়ে থাকে, ঘুমিয়ে পড়ে ক্লান্ত হয়ে। অথচ ঘুমোতে পারে না সুবর্ণা। ঘরের ভেতরে নাইট ল্যাম্পটা জ্বালিয়ে রাখতে হয়। অন্ধকারে ঘুম ভেঙে গেলে আলো দেখতে না পেলে ভয়ে চিৎকার করে ওঠে রিক। সুবর্ণাকে পাশে না পেলে হাতড়ে খুঁজতে থাকে। সেই যে অনেক চলে গেল, আর ফিরে এলো না। তারপর থেকে ছেলেটা ঘুমায়নি ভালো করে কত দিন। ধুম জ্বরে প্রলাপ বকতে থাকে, বাবা আমি তোমার সাথে পার্কে যাব। তুমি আমায় বলেছিলে একটা ব্যাটারি দেওয়া ডাইনোসর কিনে দেবে। কখনো হাসতো, কখনো কেঁদে চিৎকার করে ডাকে অনেককে। জ্বর তো ভালো হলো, কিন্তু মন ভালো হলো কই? বাপের ঘরের দারিদ্র যন্ত্রণা সব কিছুকে অতিক্রম করে অনিকের হাত ধরে সংসারে পা দেওয়া। শ্বশুর শাশুড়ি দেওর স্বামী, মোটের উপর সুখের সংসার। তবে এ সংসারে সুবর্ণার সবচেয়ে ভালো বন্ধু ওর দেওর অপূর্ব। ওরা সমবয়সী হবে। খুব ভালো একজন বন্ধু পেয়েছিল সুবর্ণা অপূর্বর মধ্য দিয়ে। বিয়ের কিছুদিন পরেই অপূর্ব চলে যায় কলকাতায় পড়াশোনা করতে। অনিকের হাত ধরে একটু একটু করে নতুন সংসার সাজিয়ে তোলা। একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি, তবুও তাই দিয়ে সবটুকু সব স্বাদ স্বপ্নে সাজানো সংসার। স্বামী, শ্বশুর শাশুড়ি, দেওর এসব কিছুই তখন ওর একান্ত আপন। অনেকটা স্বপ্ন, একটু সামর্থ্য আর একরাশ ভালোবাসায় মাখো মাখো সুবর্ণার চোখ। সারাদিনে সব কিছুই ধকল হাসি মুখে মেনে নিয়ে সন্ধেবেলায় সুন্দর করে স্বাস্থ্য সুবর্ণা অনিকের পথ চেয়ে। এখনও মনে পড়ে সুবর্ণার ওদের ফুলসজ্জা রাতের কথা। পা থেকে মাথা পর্যন্ত লজ্জার অবগুণ্ঠনে নিজেকে মুড়ে অনিকের পথ চেয়ে বসেছিল। যখন ঘরে এসে অনিক ঢুকলো, মনে হয়েছিল হৃৎপিণ্ডের আওয়াজটা বাইরে থেকেও শুনতে পাচ্ছে। অনিক বলেছিল, তোমার সংকোচ করার কোনো দরকার নেই, তুমি তোমার মতো থাকো। হয়তো আমার সামর্থ্য কম, তবুও খুব চেষ্টা করব যেন তোমার চোখে কখনো জল না আসে। বিশ্বাস করো, ভালো রাখবো তোমায়। পড়াশোনাটা হঠাৎ করেই ছাড়তে হলো। আমি আরও পড়তে চাই। আচ্ছা, সব ব্যবস্থা করে দেব আমি তোমায় কলেজে ভর্তির। তুমি চিন্তা করো না, পড়বে তুমি আরও। অনিকের বুকের নিশ্চিন্ত নিরাপত্তায় মুখ লুকিয়েছিল সুবর্ণা। অনিক সুবর্ণার থেকে 7 বছরের বড়, কিন্তু তাতে ওদের ভালোবাসার কোনো পার্থক্য আসেনি। সত্যি মনে হয়েছিল খুব সুখী হবে। গা ভাসিয়েছিল স্বপ্নের স্রোতে। বিয়ের 1.5 বছরের মাথায় রিক এসেছিল সুবর্ণার কোল আলো করে। তখন 4টে মানুষ, সংসার, সন্তান, সব কিছু সামলাতে সামলাতে হিমশিম খেতে হচ্ছে অনিককে। কাজের চাপ বেড়েছিল অনেক বেশি। ভালোবাসা ছাপিয়ে মাথা চাড়া দিয়ে উঠেছিল দায়িত্বের বোঝা। রেগুলারে না হলেও ডিস্টেন্স এডুকেশনে চলছিল সুবর্ণার পড়াও। সেদিন ষষ্ঠী, অপূর্ব এসেছে পুজোর ছুটিতে, অথচ অনিকের ছুটি নেই। রিক ছুটে যেয়ে জড়িয়ে ধরল অনিককে। বাবা, আমরা কখন ঠাকুর দেখতে যাব? আমার একটু কাজ আছে সোনা, কাজ করে আসি। দাদু, ঠাম্মা, কাকা, মাম্মাম, বাবা সবাই মিলে ঠাকুর দেখতে যাবে। আজ কি তোমার না বেরোলেই নয়? অভিযোগের গলায় জিজ্ঞেস করে সুবর্ণা। যেতেই হবে আজকে? কাজ আছে, বোঝার চেষ্টা করো। না হলে পুজোর বাকি দিনগুলো ঠিকমতো রেস্ট নিতে পারবো না। আমার দেরি হলে অপূর্বর সাথে তোমরা রিককে নিয়ে বেরিও, একটু ঠাকুর দেখে এসো। কোনো উত্তর দেয় না সুবর্ণা। জানে না আজকে কেন ওর মনটা মানতে চাইছিল না। তবু চলে গেল অনিক, আটকাতে পারল না ও। সময় পেরোতে থাকে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, তবুও বাড়ি ফেরে না। ফোনটা সুইচড অফ। খবরটা আসে ভোর রাতে।
অনিকের প্রাণহীন দেহটার সামনে সুবর্ণার অবচেতন শরীরটা মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সময় গিয়েছে নিজের মতো চলে। পাল্টে গেছে অনেক কিছু এ 6 মাসে। রঙিনকে ছাপিয়ে স্পষ্ট হয়েছে ফ্যাকাশে বিবর্ণতা। সব রং মুছে শুধু জীবনযুদ্ধে টিকে থাকার আর সংসারটাকে টিকে রাখাটাই এখন সবচেয়ে বড় কথা। বেশ কিছু টিউশন পড়ায় সুবর্ণা আজকাল, তার সাথে কাটিং সেলাইয়ের কাজ। গ্র্যাজুয়েশন শেষ করেছে কোনো রকমে। অপূর্বর পড়া প্রায় শেষ, চাকরিও পেয়ে যাবে হয়তো। বাকি ওর খরচাপাতি শ্বশুরমশাইয়ের জমানো টাকা থেকেই চলে। বাকিটুকু বিপদ আপদের কথা ভেবেই বাঁচিয়ে রাখা, তাই সংসারের ভারটা নিতে হয়েছে নিজের কাঁধে। অর্ডারি ব্লাউজের ব্যাগটা কাঁধে নিয়ে বেরোবার জন্য তৈরি হয় সুবর্ণা। বৌমা, তোমার বাবার প্রেশারের ওষুধটা নিয়ে আসবে, শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি নিয়ে আসবো মা। প্রেসক্রিপশনটা দিন। আর রান্না করা আছে, আপনারা খেয়ে নেবেন। আমি রিককে স্কুলে দিয়ে ডেলিভারি দিয়ে আরও কিছু অর্ডার এসেছে, সেগুলো নিয়ে আসব। আমার দেরি হবে, অপেক্ষা করবেন না। তুমি তো কিছু খেলে না। এসে খাবো মা, খেয়ে বেরোলে এতটা হাঁটতে পারি না। বলে রিকের হাত ধরে বেরিয়ে গেল সুবর্ণা। প্রকৃতির নিয়মে ও শরীর জুড়ে যৌবন সেজেছে নিজের স্বভাব মতন। সেই প্রাণ খোলা হাসি যেন মিলিয়ে গেছে কোথাও। কঠিন প্রাচীরে নিজেকে বন্দি করেছে ও। জীবনের প্রতি চাওয়া পাওয়া যেন আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে যেন। মুখ বুজে পালন করে চলেছে সব দায়িত্ব। তুমি স্কুলের কাজগুলো করে নাও রিক, আমি তোমার জন্য ম্যাগি করে আনছি, একটু পরে কেমন? বলে রান্নাঘরে গিয়ে বিকেলে চাটা বসিয়ে উঠোনে বেরিয়ে এলো সুবর্ণা। 5টা থেকে টিউশনির একটা ব্যাস। দরজায় কড়া নাড়ার আওয়াজে চমকে উঠল সুবর্ণা। সবে 4টে, এখন তো প্রায় 1 ঘন্টা বাকি বাচ্চাগুলোর আসতে। এ সময় তো কারোর আসার কথা নয়। কাপড় জামাগুলো হাতে নিয়েই দরজাটা যেয়ে খোলে সুবর্ণা। বাইরে অপূর্ব দাঁড়িয়ে। তুমি এখন? হ্যাঁ, তোমাদের চমকে দেব বলে জানালাম না। ছোটবাবু কোথায়? ভেতরে আছে, স্কুলের কাজ করছি। এসো, আগে ভেতরে এসো, আমি মাকে ডাকছি। মা, বাবা, অপূর্ব এসেছে, চিৎকার করে বলে সুবর্ণা। ভেতরে ততক্ষণে কাকাইয়ের সাথে খেলায় মেতেছে রিক। কিন্তু এভাবে হঠাৎ করে অপূর্বর আসাতে সবাই অবাক হয়েছে সত্যি। চায়ের ট্রেটা নিয়ে ঘরে এসে ঢোকে সুবর্ণা। সাগ্রহে অপূর্বর মুখের দিকে তাকিয়ে থাকে সবাই। কি হয়েছে বাবু, সব ঠিক আছে তো? কিছু হয়নি তো? জিজ্ঞেস করেন সুবর্ণার শাশুড়ি মা। আসলে অনিক চলে যাওয়ার পর থেকেই কেমন স্থবির আতঙ্কিত সবাই। ভালোর থেকে খারাপটাই যেন বেশি মনে হয়। না মা, হয়েছে, তবে একটা ভালো খবর। আমার ক্যাম্পাসিংয়ে চাকরিটা হয়ে গেছে, কলকাতাতে পোস্টিং। তোমাদের আর একা থাকতে হবে না, আমি এখানেই থাকবো। বলে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করে অপূর্ব। দরজার এক কোণে দাঁড়িয়ে ঠোঁটের কোণে একটা হালকা হাসি খেলে যায় সুবর্ণার মুখেও। এত বড় দুর্ঘটনা সংসারের হাজারো অভাব অনটনের পর এই অনুভূতিকে বোঝানোর ভাষা নেই কারুর মুখে। চোখের ভাষাতেই অদ্ভুত পরিতৃপ্তি। মনের বোঝাটা বেশ খানিকটা হালকা হয় বৃদ্ধ বৃদ্ধ মানুষ দুটোরও। ওরাও একটু যেন প্রাণ ফিরে পেয়েছে। সন্তানকে হারানোর যন্ত্রণা কোনোভাবে একটু হলেও ভুলে যাওয়ার সুযোগ এসেছে আর এক সন্তানের হাত ধরে। রিক আজকাল আগে থেকে অনেকটা স্বাভাবিক। অপূর্বকে পেয়ে আবার খিলখিল করে হাসে, খেলা করে। আজকাল রাতের বেলায় ঘুমোতে ঘুমোতে উঠে পড়ে না দুঃস্বপ্ন দেখে। অফিসের বাইরে অপূর্ব সব রকমভাবে চেষ্টা করে রিককে হাসি খুশি রাখার। শুধু সুবর্ণার মধ্যে আসে না কোনো পরিবর্তন। ও বোঝা হতে চায় না কখনো কারোর কাছে। তাই নিজের আর রিকের জন্য নিজের পায়ে দাঁড়াতে চায়, স্বাবলম্বী হতে চায়। আজ রবিবার খাবারের টেবিলে সবার খাবার বেড়ে গরম মাংসের ঝোলটা নামিয়ে এনে ডাকে সুবর্ণা। মা, হয়ে গেছে, চলে আসুন, ভাত বাড়ছি। অপূর্বর কোলে বসে সমানে বকবক করতে থাকে রিক। কাকাই, আমি আজ বিকেলে বেড়াতে যাব, 2টো আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ঘুমোতে হবে তার আগে। না, কোনো আইসক্রিম না, ঠান্ডা লেগে আছে তোমার এমনিতেই। না না, আমি তাহলে ভাত খাবো না, হাত পা ছুঁড়ে বলতে থাকে রিক। আবার জেদ করছো? একটু রেগেই বলে সুবর্ণা। আচ্ছা, আমরা আইসক্রিম এনে ফ্রিজে রেখে দেব, তোমার শরীর ভালো হলে তারপর খাবে, কেমন? দেখো মাম্মাম, কাকাই কত ভালো। তুমি ওকে আদর দিয়ে বাঁদর করছো অপু।
তা ঠিক আছে, কাকাই সামলাবে, তাই তো? সবার জন্য মাংসের ঝোলটা ভাগ করে নিজের আলাদা করে রাখা সেদ্ধ ভাত আর পোস্তটা নিয়ে খেতে বসে সুবর্ণা। তুমি খাবে না বৌদি আমাদের সাথে? কি যে বলো অপু, আমি তো মাংস খাই না। কেন, খেতে তো? মানে এখন আর খাই না। কিন্তু কেন? আমার এসব খেতে নেই অপু। তোমার দাদার বিধবা স্ত্রী আমি। কে বারণ করেছে তোমায়? মা, বাবা, আমরা? কী সব বলছো তুমি? না, তোমরা কেন কিছু বলবে? দোহাই অপু, কথা বাড়িও না, খেয়ে নাও। আচ্ছা মা, তুমি কি কিছু বলেছ? না অপূর্ব, তুমি জানো আমি নিজেও ওসব মানি না, আর তোমার মাও না। কথার মাঝে বললেন সুবর্ণার শ্বশুরমশাই। কি হবে খাওয়া দাওয়া নিয়ে এসব করে? অনেককে তো আমি খেয়েছি, আর আমার কোনো খিদে নেই। খাবারের থালাটা সরিয়ে রেখে ছুটে ভেতরে চলে যায় সুবর্ণা। অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে রিক মায়ের ঘরের দিকে। মাম্মাম চলে গেল কেন কাকাই? অবুঝ শিশুর কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না কেউ। যেন প্রতি মুহূর্তে অনেকের মৃত্যুর সব দায় নিজের মাথায় নিয়ে তিলে তিলে মরে বাঁচতে চায় ও। আজকাল রাত্রে দাদু ঠাম্মার কাছেই ঘুমোয় রিক। সুবর্ণা একটু পড়াশোনা করে, আবার কখনো অর্ডারের সেলাইগুলো করতে বসে। তবেও হৃদয় নিংড়ানো যন্ত্রণাটা এবারের কারোর চোখ এড়িয়ে যায় না। আসলে ও নিজে লুকিয়ে রাখতে চায় নিজের সব চাওয়া পাওয়াগুলো। অনুভূতিগুলো যখনই মাথাচাড়া দিয়ে উঠতে চায়, জোর করে সব অনুভূতির গলা চেপে ধরে সমাজ সংসারের ভয়। মাঝে মাঝে অপূর্বর এত ভালো মানুষই ওকে দুর্বল করে তোলে অপূর্বর প্রতি। অনেককে দেখতে পায় সুবর্ণা অপূর্বর মাঝে, ততবারই নিজেকে আরও বেশি কষ্ট দিতে থাকে। দাদু ঠাম্মার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে রিক। কথা হতে থাকে দুই প্রবীণের মাঝে। বড় বৌমাকে বাপের বাড়ি থেকে ঘুরে আসতে বলো কটা দিন অপূর্মা। তোমার কি মনে হয় বলিনি? বলেছি গো। যেতে চায় না ও, বলে অভাবের সংসারে যেয়ে পড়লে ওদের অসুবিধা হবে, আর এই চেহারায় একা একা ওখানে গিয়ে দাঁড়াতে পারবে না সবার মাঝে। মেয়েটাকে দেখতে পারি না এভাবে। ছেলেটা না থাকলে দেখে শুনে আর একটা বিয়ে দিয়ে দিতাম। ফুঁপিয়ে কেঁদে ওঠে সুবর্ণার শাশুড়ি। ছেলেটা চলে গেল সব ফেলে, আমাদেরও আর কটা দিন। ওই মেয়েটার সামনে এত বড় জীবন কি করে কাটাবে বলো তো একা একা? দিন দিন কেমন পাথর হয়ে যাচ্ছে ও। ভগবান এত নিষ্ঠুর কেন হলেন? কেন হলো এসব? বাইরে পাইচারি করতে করতে শুনতে থাকে সব অপূর্ব। কেউ ভালো নেই, শুধু ভালো থাকার অভিনয়। তবে অপূর্ব ছাড়া আর কেউ জানে না ওরও চোখ থেমে থাকে আজকাল সুবর্ণার উপর। একটা অদ্ভুত মায়া ওর মুখে। বারবার মনে হয় অপূর্বর, যদি একটু ওর কষ্ট কম করতে পারত তাহলে হয়তো ঘুমটা আসতো ওর চোখ জুড়েও। যতবার দুর্বল হয় ততবারই বোঝাবার চেষ্টা করে নিজেকে এসব ভুল, এসব পাপ। যতই হোক সুবর্ণ দাদার স্ত্রী। কিন্তু অপূর্বর অনুভূতিগুলো সুবর্ণার প্রতি বাড়তে থাকে প্রতিনিয়ত। ওর প্রতি শ্রদ্ধায় আরও বেশি আকৃষ্ট হতে থাকে। সেদিন রাত্রে খাবার টেবিলে বসে শ্বশুরমশাইকে বলে সুবর্ণা, বাবা, একটা প্রাইভেট স্কুলে ফর স্পেশাল চাইল্ডের জন্য একটা চাকরির কথা হচ্ছে। তবে আমার তো এক্সপিরিয়েন্স নেই। ওরা বলছে 6টা মাস ট্রেনিং হয়ে পড়াতে হবে, তারপর ট্রেনিং হয়ে গেলে পার্মানেন্ট করবে। তোমরা যদি বলো কাল থেকে জয়েন করব। আমাদের কোনো অসুবিধে নেই মা, রিক আমাদের কাছে থাকবে। যা করলে ভালো লাগবে তোমার তুমি করো। হ্যাঁ বৌমা, তোমার মনটাও ভালো থাকবে। তুমি আর পড়াশোনা করতে চাও না? এখন তো আমি চাকরি করছি, তুমি নিজের পড়াটা আবার শুরু করো। অবাক হয়ে তাকিয়ে থাকে সুবর্ণা অপূর্বর দিকে। নিজেকে সামলে নিয়ে বলে, না থাক, এখন রিককে মানুষ করি। কি হবে আর এসব করে? তোমার জীবনটা সবে শুরু হয়েছে। টাকা পয়সা একটু রাখো, কদিন পর তোমার নিজের সংসার হবে। এটাই আমার সংসার। আমি ঠিক করেছি বিয়ে করব না। অপূর্ব চোখে চোখ পড়তেই সুবর্ণা চোখটা সরিয়ে নেয়। যেন অনেক কিছু লুকিয়ে রাখা আছে ওর দু চোখে। ভয় করে ওর, কথা বাড়ায় না আর। কোথায় স্কুল তোমার? কত দূরে? হঠাৎ কথার মাঝে বলে অপূর্ব। বেশি দূরে না, তোমার অফিসের দিকেই। অটোতে গেলে 15-20 মিনিট। পরের দিন সকালে রিককে স্কুলে পাঠিয়ে তৈরি হয় সুবর্ণা। আজ সত্যি অনেক দিন পরে ওর মনটা একটু ভালো।
অনেক চেষ্টা করে তারপরেই চাকরিটা পাওয়া। বেরোতে যাবে এমন সময় অপূর্ব এসে দাঁড়ায় ঘরের সামনে তৈরি হয়ে। তুমি বেরোচ্ছ? আমিও বেরোচ্ছি। ছেড়ে দিয়ে আমি অফিসে বেরিয়ে যাব। আমি অটো নিয়ে চলে যাব, তোমাকে কষ্ট করতে হবে না, তোমার দেরি হয়ে যাবে। না হবে না, ছেড়ে দেব আমি। যাও না বৌমা, অপু ছেড়ে দেবে তোমায়, একা একা যেতে হবে না। কথা বাড়ায় না সুবর্ণা। যতবারই নিজেকে দূরে রাখতে চায় অপূর্ব থেকে, ততবারই যেন সব কিছু গোলমাল হয়ে যায়। অপূর্বর বাইকটায় পেছনের সিটে জড়সড় হয়ে বসে সুবর্ণা। হালকা হলুদ সাদা একটা শাড়ি, হাত খোপা জড়ানো চুলটা আলগা হয়ে মুখের উপর এসে পড়ছে বারবার। কোমল স্নিগ্ধ একটা রূপ সারা শরীর জুড়ে। আয়না দিয়ে চোখটা যাচ্ছিল সুবর্ণার দিকে অপূর্বর। চোখাচোখি হতেই চোখটা সরিয়ে নেয় সুবর্ণা, অথচ অপূর্বর দৃষ্টি স্থির। এভাবেই প্রতিদিন প্রতিনিয়ত যেন অপূর্ব আর সুবর্ণা কাছাকাছি আসতে থাকে নিজেদের অজান্তেই। সুবর্ণা যেন প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে নিজের সাথে। ইন্দ্রিয়রা ও নিজস্ব বোধ সত্তার সাথে বিরোধিতায় নেমেছে। অপূর্বরও আজকাল কাজে মন বসে না, তবে ওর কাছে সবটা খুব পরিষ্কার। সুবর্ণা যদি কষ্ট পায় সে কথা ভেবে কিছু বলতে পারছে না, কিন্তু এভাবে আর চলতে পারে না বেশি দিন। ঠিক করে আজ বাড়ি ফিরে কথা বলবে ও। রাত তখন প্রায় 11টা। রিক ঘুমিয়ে পড়েছে দাদু ঠাম্মার সাথে। নিজের ঘর থেকে বেরিয়ে সুবর্ণার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় অপূর্ব। ভেতরে আলো জ্বলছে, মানে এখনো ঘুমায়নি সুবর্ণা। ঠান্ডাতেও অপূর্বর কপালে ঘাম জমেছে বিন্দু বিন্দু। সমস্ত সাহস একজোট করে দরজায় কড়া নাড়ে ও। দরজাটা খুলেই চমকে ওঠে সুবর্ণা। কি হয়েছে অপু? কিছু হয়নি তো? এত রাত্রে তুমি কিছু বলবে? তোমার সাথে একটু কথা ছিল। এখন অনেক রাত, কাল সকালে কথা বলি। না, কথাগুলো এখনই বলা প্রয়োজন। আচ্ছা, ভেতরে এসো। আমি আজ তোমাকে যা যা বলবো তার পেছনে কোনো খারাপ অভিসন্ধি নেই সুবর্ণা। তোমাকে দয়া করার স্পর্ধাও নেই আমার, শুধুমাত্র ভালোবাসা শ্রদ্ধা আছে। হ্যাঁ, আমি ভালোবাসি তোমায়। অনেক চেষ্টা করেও তোমাকে যত দেখেছি প্রতিদিন তত বেশি ভালোবেসেছি। ভেবো না আমি কোনো অবৈধ সম্পর্কে তোমাকে জড়াতে চাই। সমস্ত বৈধতা দিয়ে যোগ্য সম্মানে আমার স্ত্রীর সম্মান দিতে চাই তোমায়। অপূর্বর কথাগুলো কানে আগুনের স্ফুলিঙ্গের মতো ছিটকে গিয়ে লাগে সুবর্ণার। হঠাৎ খানিকটা সরে গিয়ে দাঁড়ায় সুবর্ণা। চুপ করো, পায়ে পড়ছি তোমার। কী সব বলছো তুমি? কেউ যদি জানতে পারে? বিধবার আবার ভালোবাসতে আছে নাকি? লোকে তো বলে আমি নাকি অনেককে খেয়েছি। ভাববে এখন চোখ পড়েছে তোমার উপর, আর আমায় কলঙ্কের ভাগী করো না অপূর্ব। আমাকে আমার মতো ছেড়ে দাও। তুমি আমার মৃত স্বামীর ভাই। পাপ, অন্যায় অপূর্ব। কি পাপ? কোনটা অন্যায় সুবর্ণা? দাদার চলে যাওয়ার পিছনে তোমার তো কোনো হাত নেই। কেন শেষ করছো তুমি নিজেকে তিলে তিলে, সব দায়ভার নিজের উপর নিয়ে? কোন লোক, কোন সমাজের কথা বলছো তুমি? যারা এত ছোট যে তোমার যন্ত্রণাটা দেখতে পায় না, আবার তোমাকে বলে তুমি নাকি দাদাকে খেয়েছো। তাদের জন্য তুমি তোমার নিজের জীবনটা, রিকের জীবনটা নষ্ট করতে চাও? 3 বছরের একটা ছোট্ট বাচ্চা, কোন অপরাধে ওর জীবনটাও অসম্পূর্ণ থেকে যাবে? কিসের শাস্তি দিচ্ছ নিজেকে? সবার তো বাবা থাকে না অপূর্ব, ওভাবেই বড় হবে। এক জীবনে কি সবাই সব কিছু পায়? এই যন্ত্রণা আমার অনেক ভালো কলঙ্কের থেকে। আর আমি যদি বলি তোমার সব সম্মানের দায়িত্ব আমি নিলাম, কলঙ্কের দাগ লাগতে দেব না তোমার উপর? না, তা হয় না। কেন হয় না? আমি জানি তুমিও ভরসা করো আমার উপর। সত্যি বলো, করো না? আমরা তো সেই প্রথম দিন থেকেই খুব ভালো বন্ধু সুবর্ণা। না হয় বন্ধু হয়ে থেকো, স্বামী হওয়ার অধিকার ফলাবো না তোমার উপর কখনো। না না, কিছুতেই সম্ভব না, কিছুতেই না। কেউ মানবে না, কেউ রাজি হবে না অপূর্ব। একবার বলো তুমি আমাকে ভালোবাসো না? আমি দেখেছি তোমার চোখে। যদি বলো আজ আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনো দিন তোমার সামনে আসবো না। সুবর্ণা তখনও সারাটা শরীর কাঁপছে, কোনো কথা বলতে পারে না ও। হঠাৎ করেই অপূর্ব বলে, চলো আমার সাথে। মায়ের ঘরের সামনে গিয়ে দরজায় কড়া নাড়ে অপূর্ব। হাত ছাড়ো অপু। না, আজই আমি সব কথা বলতে চাই সবার সামনে।
ততক্ষণে ওরাও বেরিয়ে এসেছে দরজা খুলে। কি হয়েছে অপূর্ব, এত রাত্রে? কি হয়েছে বৌমা? বাবা, আমি কালই চলে যাব এখান থেকে। আপনি আমায় ক্ষমা করে দিন। আপনাদের কোনো অসম্মানের ভাগী করব না, আমি কথা দিলাম। না, যদি কাউকে যেতে হয় তাহলে সে আমি। তুমি তো কিছু অন্যায় করনি। আমি যদি কিছু অন্যায় করে থাকি আমি চলে যাব, আর কোনো দিন এ মুখ দেখাবো না। তোরা কি বলছিস বাবু? আমরা কিছু বুঝতে পারছি না, অবাক হয়ে জিজ্ঞেস করে সুবর্ণার শাশুড়ি মা। বাবা, মা, আমি সুবর্ণাকে বিয়ে করে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাই। আমি জানি তোমরাও চাও ও ভালো থাকুক। বিশ্বাস করো, আমার থেকে বেশি ভালো আর কেউ রাখতে পারবে না ওকে। কিন্তু এই সিদ্ধান্ত পুরোপুরি আমার, অন্য কারোর কোনো মতামত নেই এখানে। তোমরা তো চাও ও সুখী হোক, নতুন করে সংসার করুক, নতুন করে জীবন শুরু করুক। তা যদি অন্য কারোর সাথে সম্ভব, তাহলে আমার সঙ্গে কেন নয় মা, বাবা? আমি সমস্ত দায়িত্ব নিয়ে বিয়ে করতে চাই সুবর্ণাকে। সারা ঘর জুড়ে তখন নিশ্ছিদ্র নিস্তব্ধতা। শুধু ঘরের এক কোণে মুখে দুহাত ঢেকে কেঁদে চলেছে সুবর্ণা। কিছুক্ষণ পরে কথা বলে অপূর্বর বাবা। বৌমা, তোমাকে তো আমরা কখনো এবারের বউ ভাবিনি। তুমি আমাদের মেয়ে। অনেক চলে গেছে সব চাওয়া পাওয়া শেষ করে। তুমি তো বেঁচে আছো, আমরাও তো বেঁচে আছি। নতুন করে আবার চেষ্টা করছি ভালো থাকার। তাহলে তুমি কেন নয়? জীবন বড় মূল্যবান, তাকে এভাবে অবহেলা করো না। তুমি যদি ভালো থাকো তাহলে আমরাও ভালো থাকবো। তুমি না চাইলে তোমাকে জোর করব না মা। আমাদের মেয়ে হয়ে থাকবে তুমি সব সময়। তোমাকে, রিককে একটা স্বাভাবিক জীবনে আমরা দেখতে চাই। অপূর্বর হাতে তোমাকে তুলে দিয়ে নিশ্চিন্তে চোখ বুঝবো আমরাও। আজ খুব গর্ব হয় অপূর্ব, তুমি আমার ছেলে বলে। এমন হৃদয় কজনের হয়? ভালো থেকো সব সময়। সুবর্ণার শাশুড়ি গিয়ে জড়িয়ে ধরে সুবর্ণাকে। আয় মা, আমার নতুন বউ হয়ে আমার ঘর আলো করে থাক। নতুন করে আবার তোকে বরণ করে নিই আমরা। আগের মতোই সব কিছু থাকবে, কিছু পাল্টাবে না কোথাও। অনেক যেখানেই থাক ও এটা ভেবে শান্তি পাবে যে ওর ভালোবাসার মানুষগুলো সবাই একসাথে এত ভালো আছে। ও তো তোকে সব সময় ভালো রাখতে চাইতো। আজ আবার নতুন রঙে সেজেছে সুবর্ণা। চেনা জানা কাছের কিছু মানুষের মাঝে মন্দিরে আজ অপূর্ব আর সুবর্ণার বিয়ে। যেটুকু না করলে নয়, শুধু সেটুকুই। আড়ম্বরের আতিশয্য নেই, যা আছে তা শুধু নিখাদ আন্তরিকতা। সবার চেয়ে বেশি খুশি আজ রিক। আজ ওর মাম্মামের আর সবচেয়ে প্রিয় কাকাইয়ের বিয়ে। কিছু বোঝাতে হয়নি ওকে, সবটুকু বুঝেছে ও নিজের মতো করে। লাল টুকটুকে বেনারসিতে সব বিবর্ণতা ঢেকে নতুন রঙের ছোঁয়া লেগেছে সুবর্ণার শরীরে, জীবনে। আর সবটুকু লাল আভা যেন এসে পড়েছে রিকের মুখের উপর। তখন মন্ত্রপাঠ হচ্ছে। রিক বসে কাকাইয়ের কোলে, চুপি চুপি কানের কাছে এসে বলে, কাকাই, তোমাকে আজ থেকে আমি বাবা বলে রাখবো। অপূর্বর হাতের মুঠোয় সুবর্ণার হাত। সুবর্ণার চোখের কোণে জল, ঠোঁটে হাসি। মন্ত্রপাঠ শুরু হয়েছে। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং তব। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।